আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল বন্ধ থাকবে দেশের 25 জেলা শিক্ষা প্রতিষ্ঠান। মে মাসেও থাকবে তাপপ্রবাহ, আসবে ঘূর্ণিঝড়ও। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। গাজীপুরে জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় 4 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ 9টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশন মাস্টার সহ 3 জনকে। প্রতিনিধি চঞ্চল খানের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে আগে থেকেই দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন। সেটিকে পিছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন। তবে একই লাইনে দুইটি ট্রেন আসলো কিভাবে? বলা হচ্ছে সিগন্যাল ম্যানের গাফিলতির কারণে একই লাইনে এসে পড়েছে কমিউটার ট্রেনটি। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি। লাইনচ্যুত হয় 2 ট্রেনের বগি। এ ঘটনায় আহত হয়েছে ট্রেনের চালক সহ বেশ কয়েকজন। চিটাগাং থেকে ঢাকামুখী যে তেলবাহী ট্রেনটি এটা আর যে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুইটি সংঘর্ষ হয়েছে। শুক্রবার টাঙ্গাইল কমিউটার বন্ধ থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই 2 ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারা আশঙ্কা মুক্ত আছে বলে জানতে পেরেছি। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যতটুকু ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি যে 2টি ট্রেন, একটি হচ্ছে টাঙ্গাইল কমিউটার, একটি হচ্ছে তেলবাহী ট্রেন। মুখোমুখি সংঘর্ষ। টাঙ্গাইল কমিউটার শুক্রবার বন্ধ থাকে, যাত্রী ছিল না। দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফিলতি যারা দায়িত্বে ছিলেন, এটা আমরা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। 2 ট্রেনের সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার ও 2 পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আগামীকাল শনিবার দেশের 25 জেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে। তবে এর আগে শিক্ষা মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার থেকে যথারীতি সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলবে। টানা প্রায় 1 মাসের দাবদাহের পর অবশেষে কিছুটা স্বস্তিতে নগরবাসী। তবে খানিকটা বৃষ্টি হলেও এখনো কমেনি গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 6 মের পর সারা দেশে তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টিপাত। মে মাস জুড়ে গরমের তীব্রতা কিছুটা কমে থাকবে স্বস্তিদায়ক পরিস্থিতি। চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। আমেনা হিরা রিপোর্ট। দেশজুড়ে টানা 1 মাস ধরে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। এপ্রিল মাস জুড়ে অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে।
তীব্র তাপপ্রবাহে রাজধানী জুড়ে নগরবাসীর জীবন যেন ওষ্ঠাগত। গত বৃহস্পতিবার কিছু কিছু এলাকায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। আবহাওয়া অফিস বলছে এদিন ঢাকায় 10 মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুক্র ও শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এবং এর তাপপ্রবাহটা আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। 48 ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং 6 তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে স্বস্তির ভাবটা ফিরে আসবে। এপ্রিলের মতো মে মাসেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে পূর্বাভাস জানান এই আবহাওয়াবিদ। মে মাসে সারা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে 3 থেকে 5 বার শিলাবৃষ্টি সহ 1 থেকে 2 বার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি ও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 10 টাকার টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রী, সেখানে টিকিট কেটে 117 নম্বর রুমে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরার আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত ওই হাসপাতালে চিকিৎসা নেন, আজও সেখানে চিকিৎসা নিয়েছেন। রাষ্ট্র পরিচালনায় যারা চাপ সৃষ্টির চেষ্টা করছে তারা নিজেরা এখন চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের আরব বসন্ত আটলান্টিকের উপারেও আছড়ে পড়েছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা যেন প্রভাব বিস্তার না করে সে বিষয়ে দলীয় সভাপতির নির্দেশনার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাকিব হাসানের রিপোর্ট। সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা ব্যাপক কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে আমাদের পার্টি 75তম রজত জয়ন্তী উদযাপন করব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির দৃশ্যমান কোনো আন্দোলন নেই, বরং প্রধানমন্ত্রীর উদারতায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। তারা লিগ্যাল ব্যাটল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। ওবায়দুল কাদের জানান, রাষ্ট্র পরিচালনায় যারা চাপ সৃষ্টির চেষ্টা করছে তারা নিজেরাই এখন চাপে রয়েছে। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে শেখ হাসিনার নির্দেশনার কথাও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তিনি বলেছেন কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব রকমের চেষ্টা করছে নির্বাচন কমিশন। সকালে শহীদ মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা কোনো ধরনের অনিয়ম সংগঠন হলে আমরা সেটা মেনে নিব না, সেটা ভোটের আগেও না, ভোটের পরেও না। এটা খালি মনে রাখবেন, ইলেকশন কমিশন কিন্তু ভোটের পরে ধরেন আমাদের নজরে আসছে গেজেটের আগ পর্যন্ত যে ব্যত্যয়গুলো আসবে, আমরা কিন্তু গেজেট বন্ধ করে দিয়ে আমরা ভোট কিন্তু বন্ধ করে দিব। সেই ভোটের রেজাল্ট আমরা আর দেবো না। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 12 মে প্রকাশিত হবে। শুক্রবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে 12 মে সকাল 10টায় প্রধানমন্ত্রী 2024 সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এ সময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। গত 15 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত 12ই মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় 20,24,192 জন পরীক্ষার্থী অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত শান্তি সংস্কৃতি শীর্ষক রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 112টি দেশ এই রেজুলেশনটিতে কো-স্পন্সর করেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন। স্থায়ী মিশন জানিয়েছে, এবছরের শান্তি সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ক কর্মসূচি 25তম বর্ষে পদার্পণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মেয়াদে সরকার পরিচালনার সময় 1999 সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তি সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ক কর্মসূচি গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ শান্তি সংস্কৃতির রেজুলেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করে আসছে। সপ্তাহের ব্যবধানে আবারও চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে শাকসবজি, মাছ, মাংস সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যেরই। গেল কয়েকদিনে মশলার দামও আকাশচুম্বী। ক্রেতারা বলছেন, যথাযথ মনিটরিং না থাকায় বেড়েছে সব নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা অবশ্য অজুহাত হিসেবে তীব্র দাবদাহকে দায়ী করেছেন। আমেনা হিরার রিপোর্ট। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর বাজারগুলোতে। চাল, ডাল, তেল, চিনি সহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে বাকি প্রায় সব পণ্যেরই। গত সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। ইলিশ মাছ কেজি আসলো 1 কেজিটা 2200, বর্তমানে 2300। 1 কেজির নিচে যেটা এটা ছিল 2000, বর্তমানে 2100। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি 100 টাকা বাড়ছে। সব মালের দাম বাড়তি। এদিকে চলমান তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচ, পেঁপের পাশাপাশি দাম বেড়েছে বেশ কিছু সবজির। হঠাৎই আকাশচুম্বী মশলার দাম। গেল সপ্তাহের তুলনায় এলাচের দাম বেড়েছে কেজি প্রতি 400 থেকে 500 টাকা। গোলমরিচ 200 থেকে 250 টাকা। লবঙ্গ, কিশমিশ সহ সব ধরনের বাদামের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 300 টাকা। চায়নাটা বর্তমানে 220 টাকা চলতে আছে। এরপরে আপনার সবচেয়ে বেশি বাড়ছে এখন এলাচি, আপনার লং, গোলমরিচ, কাঠবাদাম, কাজু বাদাম, এরপরে আলু বখরা, কিশমিশ, এইগুলির দাম অত্যন্ত বেশি। সামনে যেহেতু ঈদুল আজহা, সেটার অজুহাত দিয়ে আপনার মশলার পণ্যের যেগুলোর দাম, এগুলোর দাম অনেক পরিমাণে বাড়ানো হচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে প্রায় কেজিতে 3 থেকে 400 টাকা বা কোনো কোনো পণ্যে আপনার 500 টাকাও ব্যবধান করে রাখছে তারা। বাজারের এমন অস্থির অবস্থায় নাকাল ভোক্তারা। বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। বাজার মহল্লাতে দেখলাম শসা 60 টাকা, এখানেও আসছি, এখানেও 60 টাকা। আসলে আমরা কারণ বাজার আসিতে একটু যাতে সাশ্রয়ে কিনতে পারি। বাজার তো আমাদের হাতে আছে, বাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশের শান্তি বিনষ্ট করতে না চাইলে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, মধুখালীর হত্যাকাণ্ডের ঘটনা উগ্রবাদীদের পরিকল্পিত হত্যাকাণ্ড।
কোষ্টি পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীতে গড়ে উঠেছে অপহরণকারী চক্র। আর এই চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব ৩। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার সহ আসামিদের আটক করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান জব্দ করা হয়। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান। মহিবুল কাদেরের প্রতিবেদন। কোষ্ঠীপাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা এলাকা থেকে আনোয়ার হোসেন খানকে অপহরণ করে একটি চক্র পরে মুক্তিপণের টাকার জন্য চালায় অমানবিক নির্যাতন। র্যাব জানায় মূল হোতা খোকন হাজির নেতৃত্বে চক্রটি আনোয়ারের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মুক্তিপণের জন্য পরিবারের কাছে 95 লাখ টাকা দাবি করে। অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে 95 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। র্যাব জানায় টাকার লেনদেনকে কেন্দ্র করে ভুক্তভোগী আনোয়ারকে অপহরণ করা হয়। খোকন হাজি বলেছে তিনি আনোয়ারের সাথে এর আগে পরিচিতও ছিলেন না, মূলত মোস্তফা হাওলাদারকে পাওয়ার জন্যই তিনি আনোয়ারকে অপহরণ করেছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রেখেছি। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী 12ই মে প্রকাশিত হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল ফোনেও। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত শান্তির সংস্কৃতির রেজুলেশন গৃহীত, 112 দেশ স্পন্সর করেছে ঘোষণা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে